হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ইউনিটটা শুরু করব সেটা হচ্ছে ইউনিট 7। আর আমরা অলরেডি ইউনিট 6 পর্যন্ত বেশ কয়েকটা হচ্ছে লেসনের ওপরে আমরা ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে। সুতরাং যাদের যেটা দেখার প্রয়োজন তারা সেখান থেকে সেটা দেখে নেবে। হুম এবং কিছু কিছু বাকি আছে হয়তো এখনো, সেগুলো হচ্ছে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে কার কোনটা দরকার। আপাতত যারা কমেন্ট বক্সে যেটা যাদের প্রয়োজন মনে করছে আমাকে কমেন্ট বক্সে লিখছে, আমি সেটাই আপাতত দিচ্ছি। আস্তে আস্তে সবই এখানে কাজ করা হবে। এবং অন্য ক্লাসেরও যদি কারোর দরকার পড়েছে 6, 7, 5 যে কোনো ক্লাস, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি সেভাবেই দেবো। সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার হতে পারে, ট্রু ফলস হতে পারে, মাল্টিপল চয়েস হতে পারে, এনি কাইন্ড অফ কোশ্চেন্স ইন ইংলিশ, ঠিক আছে। আর যদি কারোর কোনো গ্রামারের উপরে কোনো দরকার থাকে সেটাও আমাকে বলবে, আমি জানাবো। তাহলে আমরা এখন আমাদের হচ্ছে ইউনিটে চলে আসছি এবং এখানে দেখছি ছবি দেখা যাচ্ছে। এটা আমরা হচ্ছে যে জয়নুল আবেদিন, তাই না? আমরা এটা চিনতে পারছি। এটা হচ্ছে পার্থপ্রতিম মজুমদার, এটা তো সবাই চেনে। মাদার তেরেসা, এটা হচ্ছে স্টিভ জবস। তো কথা হচ্ছে আমরা এগুলো সম্পর্কে, এদের সম্পর্কে স্টেজ বাই স্টেজ জানার চেষ্টা করব। আমরা সরাসরি টেক্সটে চলে যাচ্ছি। তো আজকের আমাদের টেক্সট হচ্ছে ইউনিট 7-এর লেসন 1 এবং সেটা হচ্ছে জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট, তাই না? তো জয়নুল আবেদিন যে গ্রেট আর্টিস্ট এটা তো আমরা সবাই জানি। দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট, জয়নুল আবেদিন। পায়োনিয়ার মানে কি? অগ্রদূত, তাই না? অর্থাৎ বলছে বাংলাদেশি যে আধুনিক শিল্পের যে অগ্রদূত বা পথিকৃৎ, তিনি হচ্ছেন জয়নুল আবেদিন। ইজ ওয়াইডলি অ্যাক্লেইমড, অর্থাৎ ব্যাপকভাবে প্রশংসিত। কিসের জন্য প্রশংসিত? ফর ইজ বেঙ্গল ফেমিন স্কেচ, তাই না? অর্থাৎ তার যে বাংলা যে দুর্ভিক্ষের যে স্কেচ আছে, ছবি আছে, সেটার জন্য সে বিখ্যাত। আচ্ছা, তাহলে এই লাইনটার মানে কি হচ্ছে? জয়নুল আবেদিন ইনি হচ্ছেন মানে বাংলাদেশি মডার্ন আর্টের পথিকৃৎ, ঠিক আছে। এবং তার যে দুর্ভিক্ষের যে ছবি স্কেচ আছে, সেই স্কেচের কারণেই মূলত তিনি ওয়াইডলি অ্যাক্লেইমড, খুব বেশি মাত্রায় প্রশংসিত। তাহলে আমরা এখানে যে ওয়ার্ডগুলো দাগানো আছে নিচেই, সেগুলোর একটু সিনোনিম অ্যান্টোনিম দেখার চেষ্টা করব। যেমন এখানে পায়োনিয়ার, তাই না? পায়োনিয়ার মানে কি? পায়োনিয়ারের সিনোনিম হচ্ছে ফোর রানার, প্রিকর্সর, তাই না? এরকম বলা যেতে পারে। অ্যান্টোনিম হতে পারে ফলোয়ার বা ইমিটেটর। আর এখানে হচ্ছে অ্যাক্লাইমড, অর্থাৎ প্রশংসিত, তাই না? এখানে আমরা সিনোনিম বলতে পারি যেমন প্রেইজড বা অ্যাডমায়ার্ড, তাই না? অ্যান্টোনিম বলতে পারি ডিসঅ্যাপ্রুভড অথবা অথবা ডিনাউন্সিয়েটেড। আচ্ছা, এরপর পরের লাইন, থ্রু আ সিরিজ অফ স্কেচেস, অর্থাৎ তিনি যে স্কেচের যে সিরিজ এঁকেছেন, অর্থাৎ ধারাবাহিকভাবে যে স্কেচ করেছেন, তাই না? আঁকাআঁকি করেছেন। জয়নুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফেমিন অফ 1940, তিনি যে শুধু 1940 সালের যে দুর্ভিক্ষের ছবি দেখিয়েছেন বা এঁকেছেন সেটা নয়, তিনি বাট অলসো শোড ইটস সিনিস্টার ফেস, অর্থাৎ তিনি এটার এক অশুভ মুখ বা প্রতিচ্ছবি তিনি দেখিয়েছেন থ্রু দ্য স্কেলিটাল ফিগার্স অফ দ্য পিপল। অর্থাৎ স্কেলিটাল ফিগার্স মানে কি? অর্থাৎ ওই সকল লোকজন যাদের মানে একেবারে হাড় গোড় বেরিয়ে গিয়েছে, না খেয়ে না দিয়ে, ঠিক আছে, খাবারের অভাবে, ওই সকল মানুষের ছবির ভিতর দিয়ে তিনি দেখিয়েছেন। আর সেই সকল পিপলগুলো ডেস্টাইন্ড টু ডাই অফ স্টারভেশন, মানে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। স্টারভেশন, না খেয়ে। স্টারভেশন মানে কি? না খেয়ে, তাই তো? ক্ষুধা, দারিদ্রতা, ক্ষুধা এক কথায়। ইন এ ম্যান মেড ফ্লাইট, মানুষের তৈরি যে অবস্থা। তো তাহলে দেখা যাচ্ছে এই যে মানুষের তৈরি যে এক অবস্থা বা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্য দিয়ে মানুষের যে না খেয়ে থাকা এবং না খেয়ে থেকে তাদের যে হাড়গোড় বেরিয়ে গিয়েছে, ঠিক আছে, সে সকল ছবির ভিতর দিয়েই মূলত আসলে জয়নুল আবেদিন ওগুলোর পিকচার তুলে ধরতে চেয়েছেন ওই সমাজের। 1940 বা 43 এরকম সালে এগুলো ঘটেছে। আমরা একটু গুগল থেকে যদি দেখে আসি, আমরা দেখতে পাচ্ছি এখানে জয়নুল আবেদিনের বেশ কিছু ছবি এখানে আছে, তাই না? এগুলো মূলত ওই সময়কার রাখা। এই যে 1940, তাই না, এরকম সালের দিকে 43 এই সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, সে সকল দুর্ভিক্ষের ছবিগুলো তিনি অনেক সুনিপুণ হাতে অঙ্কন করেছেন। আচ্ছা, যাই হোক, এরপর হি ডেপিক্টেড, ডেপিক্ট মানে কি?
চিত্রের মাধ্যমে বর্ণনা করা, তাই তো? হি ডেপিক্টেড দ্য এক্সট্রিমলি শকিং পিকচার্স, তিনি এই যে করুণ যে ছবিগুলো তিনি এঁকেছিলেন উইথ হিউম্যান কম্প্যাশনস, অর্থাৎ মানবীয় দরদ দিয়ে, সহানুভূতি দিয়ে, তাই না? অর্থাৎ আবেগ নিয়ে তিনি এই ছবিগুলো এঁকেছেন। তাহলে আমরা এখানে কম্প্যাশনের সিনোনিম আমরা দেখছি যে হচ্ছে কাইন্ডনেস, সিম্প্যাথি, টেন্ডারনেস, তাই না? আর অ্যান্টোনিম বলতে পারি অ্যাপাথি, ক্রুয়েলটি অথবা অ্যাট্রোসিটি। হি মেড হিজ ওন ইঙ্ক বাই বার্নিং চারকোল, অর্থাৎ চারকোল মানে কয়লা, তিনি কয়লা পুড়িয়ে এই সকল কালিগুলো তৈরি করতেন, তার যে ড্রয়িংয়ের যে কালি সেগুলো তৈরি করতেন। অ্যান্ড ইউজিং চিপ অর্ডিনারি প্যাকিং পেপার ফর স্কেচিং, এবং স্কেচিং এর জন্য তিনি যে প্যাকিং পেপার আছে, তাই না, সাধারণ যে মোড়ক করার যে মোড়কীকরণের যে ইয়েগুলো কাগজগুলো সেগুলোর মাধ্যমে তিনি এঁকেছেন। তারপর হি প্রডিউসড আ সিরিজ অফ ব্রাশ, তাই না, অ্যান্ড ইন ড্রয়িংস, তিনি বিভিন্ন প্রয়োজন অনুসারে ব্রাশ এবং কালি ব্যবহার করে সে তার ড্রয়িংগুলো এঁকেছিল, হ্যাঁ, ড্রয়িং করেছিল। হুইচ লেটার বিকেম আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিংস, এবং পরবর্তীতে দেখা গেল যে সেগুলো লেটার মানে পরবর্তীতে দেখা গেল যে তার সেই ছবিগুলো মূলত আইকনিক ইমেজে পরিণত হয়েছে। অর্থাৎ হচ্ছে আইকনিক ইমেজ মানে কি বলা যায় যে হচ্ছে প্রতীকী ছবি, তাই না, প্রতীকী ছবি এই ধরনের নাকি প্রতীকী ছবি বা দৃষ্টান্তমূলক ছবিতে পরিণত হয়েছে অফ হিউম্যান সাফারিংস, মানুষের যে ভোগান্তি সেটা। তারপর জয়নুল ডেভেলপড আ ন্যাক, তাই না, অর্থাৎ জয়নুল ডেভেলপ করেছিল একটা দক্ষতা বা কৌশলের ফর ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, তাই না, অর্থাৎ ড্রয়িং এর এবং পেইন্টিং এর জন্য তার ভিতরে বিশেষ একটা দক্ষতা তিনি গড়ে তুলেছিলেন। হোয়েন হি ওয়াজ আ হাই স্কুল স্টুডেন্ট, যখন ছিলেন তিনি একজন হাই স্কুলের স্টুডেন্ট, ছাত্র, সেই অবস্থায় তার ভিতরে ড্রয়িং এর প্রতি একটা বিশেষ দক্ষতা গড়ে ওঠে। তাহলে এখানে আমরা দেখছি যে ন্যাক, তাই না, অর্থাৎ ন্যাক অর্থ, ন্যাকের সিনোনিম আমরা বলতে পারি যে স্কিল, ট্যালেন্ট অথবা ন্যাচারাল অ্যাবিলিটি। আফটার কমপ্লিটিং হাই স্কুল, অর্থাৎ হাই স্কুল শেষ করার পর হি গট অ্যাডমিশন, তিনি ভর্তি হলেন কোথায়? টু দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট, ক্যালকাটা, নাও কলকাতা, অর্থাৎ কলকাতার সরকারি যে আর্ট স্কুল সেখানে তিনি ভর্তি হলেন। হি গ্রাজুয়েটেড, তিনি স্নাতক শেষ করলেন উইথ দ্য ফার্স্ট পজিশন ইন ফার্স্ট ক্লাস, তাই না, অর্থাৎ প্রথম শ্রেণীতে প্রথম হলেন ইন 1938, 1938 সালে। He was appointed teacher of the art school while he was still a student there, অর্থাৎ তিনি যখন এই যে আর্ট স্কুলের স্টুডেন্ট ছিলেন সে অবস্থায় তিনি আবার ওখানকার টিচার হিসেবে নিয়োগ পেলেন। He also attended the Slade School of Arts, London in 1951 to 52, অর্থাৎ 1951 থেকে 52 সালে তিনি লন্ডনের স্লেড স্কুলেও তিনি মানে নিয়োগ পান। তারপর আমরা দেখছি যে জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট, অর্থাৎ বাংলাদেশি আর্টের তিনি হচ্ছেন ফাউন্ডিং ফাদার, তাই না, মানে প্রতিষ্ঠাতা আর কি, এই হিসেবে তাকে ইজ কনসিডার্ড বিবেচনা করা হয়। হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট, তিনি হচ্ছেন আউটস্ট্যান্ডিং ট্যালেন্টের একজন আর্টিস্ট ছিলেন, তাই না, অ্যান্ড আর্নেড ইন্টারন্যাশনাল রেপুটেশন, এবং আন্তর্জাতিক খ্যাতি তিনি অর্জন করেছিলেন। তাহলে আউটস্ট্যান্ডিং মানে কি? আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বিশিষ্ট, তাই না, অর্থাৎ বিশেষ একটা ট্যালেন্ট তার ভিতরে ছিল। সিনোনিম হতে পারে এক্সট্রিমলি গুড, এক্সিলেন্ট, তাই না, এই ধরনের সিনোনিম আমরা দিতে পারি। আর অ্যান্টোনিম দিতে পারি আমরা যে কমন বা অর্ডিনারি। ফর ইজ আর্টিস্টিক অ্যান্ড ভিজনারি কোয়ালিটিস, তার যে এই যে শৈল্পিক এবং যে ভিজনারি কোয়ালিটি, তাই না, অর্থাৎ কোনো কিছু দেখার যে ক্ষমতা, সেই কোয়ালিটির কারণেই হি ইজ রেফার্ড টু অ্যাজ শিল্পাচার্য, তাকে শিল্পাচার্য হিসেবে তাকে উল্লেখ করা হয়ে থাকে। শিল্পাচার্য মানে হচ্ছে মিনিং গ্রেট টিচার অফ আর্ট, শিল্পের এক মহান শিক্ষক ইন বাংলাদেশে। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল, তিনি ছিলেন মানে প্রথম অধ্যক্ষ অফ দ্য ফার্স্ট আর্ট স্কুল ইন ঢাকা ইন ইস্ট পাকিস্তান, নাও বাংলাদেশ, অর্থাৎ সেই সময়ের যে পূর্ব পাকিস্তান ছিল
অর্থাৎ এখন যেটা বাংলাদেশ, এই বাংলাদেশের ঢাকাতে প্রথম যে আর্ট স্কুল হয়, সেই আর্ট স্কুলের প্রথম প্রিন্সিপাল তিনিই ছিলেন, জয়নুল আবেদিন। হি অর্গানাইজড দ্য নবান্ন হারভেস্ট এক্সিবিশন ইন 1969, অর্থাৎ 1969 সালে তিনি নবান্ন উৎসব, অর্থাৎ ওই যে ফসল কাটার যে উৎসব, তিনি আয়োজন করেছিলেন। ইন দ্য এক্সিবিশন, আর এই এক্সিবিশনে অর্থাৎ এই প্রদর্শনীতে 65 ফিট লং স্কল পোর্ট্রেইং, এবং 65 ফিট লম্বা যে একটা ছবি, তাই না, সেই ছবি হচ্ছে দ্য রুরাল ইস্ট পাকিস্তান ইন ফেজেস ফ্রম অ্যাবান্ডেন্স টু পভার্টি। এই ছবিটার ভিতরে দেখানো হয়েছে যে এই যে রুরাল ইস্ট পাকিস্তান, অর্থাৎ এই যে পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা, মানে আমাদের এইটা, ঠিক আছে, বাংলাদেশ যখন ছিল, এটা ধাপে ধাপে বিভিন্ন স্তরে স্তরে দেখানো হয়েছে যে কিভাবে আসলে অ্যাবান্ডেন্স টু পভার্টি, অর্থাৎ মানে ধনী থেকে দরিদ্র হয়ে যাওয়ার যে বিষয়গুলো, যে ছবি তিনি ফেজ মানে বিভিন্ন ধাপে ধাপে তিনি এটা এঁকে এঁকে দেখিয়েছেন মানুষকে। আর এটা যখন দেখিয়েছেন তখনই দেখেন যে, আর এই দেখানোটাই দিস মানে এই দেখানোটাই ইন্টেন্সিফাইড, আরো তীব্রতর করে দিয়েছে দ্য অলরেডি হাইটেন্ড নন কোঅপারেশন মুভমেন্ট এগেইনস্ট দ্য পাকিস্তান রিজাইম মানে শাসন, পাকিস্তান রিজাইম মানে পাকিস্তানি শাসন। অর্থাৎ এই ছবি দেখানোর ফলেই এই জিনিসটা আরো মূলত যে নন কোঅপারেশন মুভমেন্ট, অর্থাৎ যে অসহযোগ আন্দোলন ছিল, এটা তো এমনিতেই তুঙ্গে ছিল, তাই না, এই জিনিসটাকে আরো তীব্রতর করে তুলেছে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে এই ছবিটা। The exhibition was symbolic of the artist's protest and a milestone in demanding cultural and political freedom. আর এই এক্সিবিশন ছিল মূলত আসলে একটা প্রতীকী হচ্ছে শিল্পীদের প্রতিবাদ, ঠিক আছে, এবং মাইল ফলক ছিল যে হচ্ছে কালচারাল এবং পলিটিক্যাল স্বাধীনতা অর্জনের জন্য। জয়নুলস ডাইনামিক স্টাইল অফ ওয়ার্ক, জয়নুলের ভিতরে যে একটা কাজ করার যে একটা ডাইনামিক স্টাইল ছিল, তাই না, জয়নুলের ভিতরে যে ডাইনামিক স্টাইল অফ ওয়ার্ক, তাই না, অর্থাৎ জয়নুলের ভিতরে যে ডাইনামিক স্টাইল ছিল কাজের, ডাইনামিক মানে কি, ডাইনামিক মানে প্রাণবন্ত, তাই না, প্রাণবন্ত যা স্টাইল, সিনোনিম হতে পারে অ্যাডভান্সিং, ফোর্সফুল, এনার্জেটিক বা প্রোগ্রেসিভ, তাই না, অ্যান্টোনিম বলা যায় স্ট্যাটিক বা স্ট্যাগনেন্ট। আচ্ছা, তার যে এই যে ডাইনামিক যে স্টাইল ছিল কাজের ইজ এভিডেন্ট ইন আ 30 ফুট লং স্কল পেইন্টিং কল্ড মনপুরা। মনপুরা নামে আরও একটা ছবি তার ছিল 30 ফিট, তাই না, এবং সেখানেও বেশ স্পষ্ট যে তিনি আসলে ডাইনামিক স্টাইলে কাজ করেন, তার ছবিগুলো আসলে ডাইনামিক অর্থাৎ প্রাণবন্ত। হুইচ ওয়াজ ডান টু কমেমোরেট, যে ছবিটা আঁকা হয়েছিল মূলত কমেমোরেট মানে স্মৃতিচারণ করা, তাই না, কাদের স্মৃতিচারণ, দ্য ডেথ অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার শত শত মানুষের যে মৃত্যু, সেই মৃত্যুকে স্মরণ করার জন্য তার মনপুরা ছবিটা আঁকা। ইন দ্য ডিভেস্টেডিং সাইক্লোন অফ 1970, অর্থাৎ 1970 সালে যে ডিভেস্টেডিং সাইক্লোন মানে ধ্বংসক্ষয়ী বা ধ্বংসযজ্ঞ যে ঘূর্ণিঝড় হয়ে গিয়েছিল, সেই ঘূর্ণিঝড়ে যে শত শত হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, সেই মানুষের স্মৃতিচারণ করার জন্যই তিনি মূলত এই 30 ফিট যে একটা স্কল পেইন্টিং অর্থাৎ মনপুরা এঁকেছিলেন। এই কাজের ভিতরে তার মূলত ডাইনামিক স্টাইলটা বেশ উল্লেখযোগ্য প্রতীয়মান হয়েছে। হি ডিজাইন দ্য পেজেস অফ কনস্টিটিউশন অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সংবিধানের, বাংলাদেশের যে সংবিধান আছে, রাষ্ট্রীয় যে সংবিধান আছে, সেই সংবিধানের পেজ তিনি কিন্তু ডিজাইন করেছিলেন। সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে হচ্ছে বাংলাদেশের যে সংবিধান সেটার ছবি, তাই না। হি ফাউন্ডেড দ্য ফোক আর্ট মিউজিয়াম অ্যাট সোনারগাঁও, সোনারগাঁও যে হচ্ছে লোকশিল্প জাদুঘর, তাই না, সেটাও তিনি ফাউন্ডেড অর্থাৎ প্রতিষ্ঠা করেছিলেন। তো লোকশিল্প জাদুঘর সোনারগাঁও সেটা কেমন, যেমন আমরা যদি এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, তাই না, এই ছবিগুলো হচ্ছে মোটামুটি সোনারগাঁও, আমরা গুগল থেকে দেখছি এই সকল ছবিগুলো, এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আছে, যদি আমরা আরো একটু কাছ থেকে দেখি, হ্যাঁ। তো যাই হোক, এই সোনারগাঁও ইনি হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন, মানে এখানে যে লোকশিল্প জাদুঘর সেটা।
অ্যান্ড অলসো জয়নুল আবেদিন সংগ্রহশালা, এবং জয়নুল আবেদিন সংগ্রহশালা তিনি এটাও প্রতিষ্ঠা করেছিলেন। এটা হচ্ছে আ গ্যালারি ফর হিজ ওন ওয়ার্কস ইন ময়মনসিংহ ইন 1975, 1975 সালে ময়মনসিংহে যে জয়নুল আবেদিন সংগ্রহশালা আছে, হ্যাঁ, সেটাও তিনি হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেটার ছবিও কিন্তু আমরা এখানে দেখছি যে ময়মনসিংহের যে জয়নুল আবেদিন সংগ্রহশালা যেটা আছে, হ্যাঁ, সেটার ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর দ্য রিভার ব্রহ্মপুত্র, তাই না? ব্রহ্মপুত্র যে নদী আছে, ব্রহ্মপুত্র সম্পর্কে আমাদের তো আসলে বাস্তবে এখন আর দেখা সম্ভব না, যতটুকু দেখানো যায় এখান থেকে আর কি। এই যে নদী ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্র তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ব্রহ্মপুত্রর পাশেই তার বেড়ে ওঠা, তার শৈশবকালের অনেকটা সময় এখানে এই নদীর ধারে কেটেছে, এবং সেটাও আমরা স্টেজ বাই স্টেজ দেখব। তো বলছে দ্য রিভার ব্রহ্মপুত্র প্লেস আ প্রিডমিনেন্ট রোল ইন হিজ পেইন্টিংস। বলছে এই ব্রহ্মপুত্র তার পেইন্টিং এর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই না? অ্যান্ড আ সোর্স অফ ইন্সপিরেশন অল থ্রু হিজ ক্যারিয়ার, এবং তার ক্যারিয়ারের একটা মানে উৎস হিসেবে কাজ করেছে এই ব্রহ্মপুত্র নদী। আচ্ছা, তারপর much of his childhood was spent near the scenic beauty of the river ব্রহ্মপুত্র। অর্থাৎ তার চাইল্ডহুডের অনেকটা সময় তিনি এই ব্রহ্মপুত্র নদীর ধারে কাটিয়েছেন। আর সিরিজ অফ ওয়াটার কালার্স, তাই না, যে তার জল রঙের যে সিরিজ আছে, দ্যাট জয়নুল ডিড অ্যাজ হিজ ট্রিবিউট, যেটা তিনি এঁকেছিলেন, যে ওয়াটার কালার এঁকেছিলেন তার সম্মান প্রদর্শনের জন্য, টু দ্য রিভার, এই নদীর প্রতি সম্মান দেখাতে, যে earned him the governor's gold medal in all India exhibition in 1938, 1938 সালে সর্বভারতীয় যে উৎসব হয় সেই উৎসবে তিনি এই জল রঙের জন্য ব্রহ্মপুত্রের সম্মানে যে ছবিগুলো এঁকেছিলেন সেটার জন্যই মূলত তিনি গভর্নর্স গোল্ড মেডেল পেয়েছিলেন, পুরস্কার পেয়েছিলেন। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম হোয়েন হি কেম ইনটু স্পটলাইট, এবার তিনি সবার নজরে চলে আসলেন প্রথমবারের মতো। অ্যান্ড দিস অ্যাওয়ার্ড গেভ হিম দ্য কনফিডেন্স, এবং এই অ্যাওয়ার্ড তাকে কনফিডেন্স জুগিয়েছে টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল, অর্থাৎ তার যে দর্শন ক্ষমতা, যে তিনি আঁকতে পারেন, হ্যাঁ, সেই আঁকার প্রতি আরো কনফিডেন্স জুগিয়েছিল মূলত এই পুরস্কার, তাই না? তো আমরা এখানে দেখছি যে কনফিডেন্স, তাই না, কনফিডেন্সের সিনোনিম হতে পারে অ্যাসিউরেন্স বা রিলায়েন্স। জয়নুল was born in Kishoreganj on 29 December 1914 and died on 28 May 1976. তো আমরা দেখছি জয়নুল আবেদিন কিশোরগঞ্জে তার জন্ম 29 ডিসেম্বর 1914 সালে, এবং তিনি মারা যান 28 মে 1976 সালে। তো ডিয়ার স্টুডেন্টস, এটাই ছিল আজকে আমাদের লেসনের পড়াশোনা। তো সবাই ভালো থাকবে। আরও যদি কারোর কোনো লেসনের উপরে লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে স্যার এটা লাগবে, ওটা লাগবে, এই লেসন লাগবে, ওই অধ্যায় লাগবে, ওই ইউনিটের এটা লাগবে, হ্যাঁ, ওই ক্লাসেরটা লাগবে, যার যে ক্লাস লাগবে জাস্ট আমার কমেন্ট বক্সে লিখলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।